গল্পটি ১৯৩৯ সালে শুরু হয়, যখন আমরা একটি পুরনো টেপ রেকর্ডারের ভিডিওতে একটি মেয়েকে দেখি। এই মেয়েটি তার হাতে একটি ক্রস নেয় এবং সেটিকে আকাশের দিকে নির্দেশ করে এবং সে একটা প্রার্থনা করতে থাকে। তবে তখনই সেই পুরো জায়গাটা অন্ধকার থেকে আলোতে পরিণত হয়ে যায়, কারণ এর আগে সূর্যগ্রহণ হয়েছিল। এখন যেহেতু তার প্রার্থনার কারণে সেই গ্রামবাসীরা আবার আলো ফিরে পেয়েছিল, তাই সবাই তাকে ত্রাণকর্তা হিসেবে বিবেচনা করতে শুরু করে, আর তারা সবাই তাকে আশা ভরা চোখে দেখতে থাকে এবং তার কাছে আসে এবং তাকে চারপাশ থেকে জড়িয়ে ধরে। তবে সেই সমস্ত গ্রামবাসীদের হাতেও ক্রস ছিল। তবে এরপর 10 বছর কেটে গেছে। এখন ১৯৪৯ সাল। আমরা নার্সিসা নামে একটি সিস্টারকে দেখতে পাই, যে তার জিনিসপত্র নিয়ে একটি চার্চে আসে। তিনি দেখেন যে চার্চে প্রচুর বুলেটের চিহ্ন রয়েছে। তারপর আরেকজন সিস্টার সেখানে আসেন, যিনি এখানকার প্রধান সিস্টার ছিলেন। তবে নার্সিসাকে তিনি ভিতরে নিয়ে যান। তিনি বলেন যে যুদ্ধের পরে যখন এখানে শান্তি ফিরে এসেছে, তখন এই চার্চের সমস্ত পুরনো লোকেরা এই জায়গাটি ছেড়ে চলে গিয়েছিল। তবে এখন পুরনো লোকেদের মধ্যে সেখানে শুধু সেই সিস্টারটি, এছাড়াও আরেকজন সিস্টার এবং মাদার সুপিরিয়ার রয়েছেন। এখন এই গির্জাটি দরিদ্র শিশুদের জন্য একটি স্কুল এবং হোস্টেলে পরিণত হয়েছে। গরিব মানুষের ছেলেমেয়েরা এখানে লেখাপড়া করতে আসে। তবে এখন নার্সিসা মাদার সুপিরিয়ারের সাথে দেখা করেন, যারা এই স্কুল এবং হোস্টেলটি চালাচ্ছিলেন। তবে নার্সিসা এই ঘরে সেই একই মেয়ের ছবি দেখে, যাকে আমরা শুরুতে দেখেছি। আসলে এই মেয়েটি আর কেউ নয়, সিস্টার নার্সিসাই। তাদের কথাবার্তার সময় আমরা জানতে পারি যে নার্সিসা এখানে বাচ্চাদের পড়াতে এসেছেন, কারণ সম্প্রতি একজন সিস্টার স্কুল ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু হঠাৎ সে কোথায় চলে গেছে তা কেউই জানে না। এখন নার্সিসাকে একটি ঘর দেওয়া হয়েছে, যেখানে সে তার জিনিসপত্রগুলি রাখতে শুরু করে, কিন্তু সে লক্ষ্য করে যে তার সুটকেসটা আর এগোচ্ছে না। যখন তিনি চেক করেন, সেখানে একটি বাক্স পড়ে থাকতে দেখেন। তবে নার্সিসা যখন সেই বাক্সটি খুলে, সে সেই বাক্সের মধ্যে একটি চিঠি, একজন সিস্টারের ছবি এবং একটি কেচি খুঁজে পান। তবে এই ছবিতে সেই সিস্টারটির নাম হলো সোকোরো। তবে তার ছবি হাতে নিয়ে নার্সিসা যখন সিস্টার সোকোরোর নাম নেয়, তবে হঠাৎই সেই ঘরে থাকা একটি চেয়ার নড়তে শুরু করে এবং কিছুক্ষণের পরেই সেই চেয়ারটি হঠাৎই নিচে মাটিতে পড়ে যায় এবং তা থেকে খুব জোরেও একটা শব্দ হয়। তবে তখনই দরজায় বাইরে থেকে কেউ যেন জোরে জোরে মারতে থাকে। যদিও নার্সিসা দরজা খুলে সম্পূর্ণ দিকটা তাকিয়ে দেখে, কিন্তু সে সেখানে কাউকে দেখতে পায় না। তবে হ্যাঁ, সে তার ঘরের সামনের দেওয়ালে একটি চিত্র দেখতে পায়, যা আগে সেখানে ছিল না, কিন্তু সে তা উপেক্ষা করে এবং বাচ্চাদের পড়াতে তার ক্লাসে আসে। তিনি বাচ্চাদের প্রথমে নিজের সম্পর্কে বলেন, তারপর ব্ল্যাকবোর্ডে তার নাম লিখতে শুরু করেন এবং এখন নার্সিসা যখন তার নামটি লিখছিল, তখন হঠাৎই সব বাচ্চারা ভয় পেতে শুরু করে। তারা নিজেদের মধ্যে কিছু একটা বলতে থাকে এবং তাদের মধ্যেই থাকা একটি মেয়ে, যার নাম রোজা, সে এতটাই ভয় পেয়ে যায় যে সে সেখানে প্রস্রাব করে ফেলে। তবে ক্লাস শেষে নার্সিসা রোজার কাছে আসে এবং তাকে এর কারণ জিজ্ঞাসা করে। তিনি বলেন যে যখন আমি ব্ল্যাকবোর্ডে আমার নাম লিখলাম, তখন তুমি এবং সমস্ত বাচ্চারা কেন এত ভয় পেয়ে গেছিলে। কিন্তু রোজার কিছু বলার আগেই তার যমজ বোন তাকে এই সমস্ত কথা বলতে বারণ করে, তাই সে নার্সিসাকে কিছুই বলে না। তবে এখন যখন নার্সিসা তার ঘরে এলো, সে দেখলো সেই দেওয়ালে সেই দাগটি, যা আমরা আগেই দেখেছি, এখন আরেকটু বড় হয়ে গেছে। তবে রাত্রে কেউ সেখানে আরেকটি লাইন এঁকেছিল, কিন্তু নার্সিসা এখনও সেই দিকে খুব একটা পাত্তা দেয় না। পরে মাদার সুপিরিয়ার তাকে একটি অ্যালবাম দেখান, আর সেই অ্যালবামে সমস্ত সিস্টার এবং নানদের ছবি ছিল, যারা এখানে কাজ করতে করতে এখানেই মারা গেছে। তবে অ্যালবামে একটি ছবি অনুপস্থিত ছিল। তবে এখন নার্সিসা বুঝতে পেরেছিল যে এই হারিয়ে যাওয়া ছবিটি অবশ্যই সিস্টার সোকোরোর হতে পারে, যেটি সে ঘরে খুঁজে পেয়েছিল। সে তার ঘরে ফিরে আসে এবং সিস্টার সোকোরোর ছবির দিকে তাকাতে শুরু করে। তবে আবারও চেয়ারটি নড়তে লাগে এবং শব্দের সঙ্গে নিচে পড়ে যায়।
তবে আগের মতোই কেউ একজন দরজায় জোরে জোরে ধাক্কা দিতে থাকে। সে মনোযোগ দিয়ে শুনে, কিন্তু সে সেখানে কাউকেই খুঁজে পায় না। তবে এখন সে অনুভব করতে লাগলো যে এটা তার সাথে কোনো কিছু অশুভ জিনিস হচ্ছে। এ কারণে সে নিজেকে মারধর শুরু করে, কারণ তাদের ধর্মে একটা বিশ্বাস করা হয় যে আপনি যদি নিজেকে মারধর করেন এবং শাস্তি দেন তাহলে আপনার পাপ ধুয়ে যেতে পারে। তবে এখন রাত হওয়ার কারণে সমস্ত বাচ্চারা ঘুমোচ্ছিল, আর ঠিক তখনই একটি মেয়ে ওয়াশরুমে যাওয়ার জন্য সে রোজাকে ডাকে, কারণ তার একা যেতে ভয় লাগছিল। তবে রোজা সেখানে বাইরে থেকে অদ্ভুত আওয়াজ শুনতে পায়। সেও প্রচণ্ড ভয় পায়, কিন্তু সে তখন সেগুলিকে উপেক্ষা করে এবং তার বন্ধুর সাথে ওয়াশরুমে আসে। কিন্তু এখানেও অদ্ভুত ব্যাপার শুরু হয়ে যায়। হঠাৎই জলের কলটি নিজে থেকেই খুলে যায়, আর এর সাথে সাথেই সেখানে থাকা বাথটাবটিও হঠাৎই ভরে ওঠে এবং জলও প্রচণ্ড জোরে কাঁপতে থাকে। কিন্তু হঠাৎ করেই সব জল যেন কোথাও উধাও হয়ে যায়। তখন রোজা বাথটাবে কারোর কাটা চুল দেখতে পায়। সে চুলের দিকে তাকিয়েছিল, তখনই সে সেখানে কারোর উপস্থিতি অনুভব করে, আর যার কারণে সে প্রচণ্ড জোরে চিৎকার করে। তবে তার চিৎকার শুনে সেখানে হেড নানটি চলে আসেন। তবে এখন ভিতরে ঘুমিয়ে থাকা সমস্ত মেয়েদের মধ্যে একজন চিৎকার করতে শুরু করে। সে বলে যে তার ঘুমের মধ্যে একটি মেয়ে তার চুল কেটে দিয়েছে, কারণ সেখানে একটি কাঁচি ছিল এবং তার চুলও ছিল না। তবে তখনই রোজা যেহেতু বাথরুমে সেই চুলটি খুঁজে পেয়েছিল, সবাই ভাবছিল যে রোজা তার চুল কেটেছে, যদিও সে কাঁদে এবং অস্বীকার করে যে সে এগুলো কিছুই করেনি, কিন্তু কেউ তাকে বিশ্বাস করে না। এমনকি হেডনান তাকে অনেক মারধরও করে। তবে পরদিন সকালে নার্সিসা যখন ক্লাসে আসে, সে দেখে যে রোজা সেই ক্লাসে নেই। তিনি জানতে পেরেছিলেন যে সেই সিস্টারটি শাস্তি হিসেবে তাকে জেলে বন্দি করে রেখেছিল। তবে নার্সিসা যখন তার সাথে দেখা করতে সেই জেলে যায়, রোজা তাকে বলে যে সে এমনটা কিছুই করেনি। তবে সে এটাও বলে যে সেই বাথরুমে সে একটা মেয়ের আত্মাকে দেখতে পেরেছে, তবে সেটা আর কেউ দেখতে পায় না। এছাড়াও সে নার্সিসাকে বলে যে নার্সিসার এখানে আসার আগে অনেক বাচ্চারাই সেই আত্মার শব্দ শুনেছিল এবং তাকে দেখেছিল। এছাড়াও সমস্ত বাচ্চারাই সেই দেওয়ালের সেই চিহ্নটাকে দেখেছিল যা আপনার ঘরের সামনে তৈরি হয়েছে। তবে সে নার্সিসাকে এটাও বলতে থাকে যে তার আগে যে সিস্টারটি এখানে ছিল তিনি সেই ছবিটিকে পূরণ করেন এবং তাদেরকে বলার চেষ্টা করে যে আত্মা বলে কিছুই হয় না। কিন্তু সেই সিস্টারটি যখন সেই ছবিটি সম্পূর্ণ করেছিলেন, ব্ল্যাকবোর্ডে তার নাম লেখা ছিল। এরপরেই সে নিখোঁজ হয়ে যায়। তবে তিনি কোথায় গেছে তা কেউই জানে না। তবে তারই জায়গাতে আপনি আমাদেরকে পড়াতে এসেছেন। তবে রোজা তাকে বলে যে তুমি প্রথম দিন ক্লাসে এসেছিলে, আর যখন তুমি ব্ল্যাকবোর্ডে তোমার নাম লিখেছিলে সেই কারণেই সব শিশুরা ভয় পেয়েছিল, কারণ ব্ল্যাকবোর্ডে একবার কারোর নাম লেখা হলে তার মানে তার মৃত্যু নিশ্চিত। তবে সন্ধ্যায় নার্সিসা ফিরে আসে। সে দেখে যে একজন সিস্টার রান্নাঘরে মোমোর মতন কিছু একটা বানাচ্ছে। তবে তিনি যখন সেই সিস্টারকে এগুলোর সম্পর্কে জিজ্ঞাসা করেন, তিনি বলেন যে এটি আগামীকাল সকালের বাচ্চাদের ব্রেকফাস্ট। সে নার্সিসাকে একটা মোমো দেয় খেতে, যাতে সে বলতে পারে যে এর স্বাদ কেমন। কিন্তু এর স্বাদ ছিল খুবই অদ্ভুত। আর হঠাৎ তার মুখ থেকে রক্ত বের হতে শুরু করে, আর সে তার মুখ থেকে যখন সেই মোমোর মতন বস্তুটি বের করতে থাকে, সে দেখে যে এটা কোনো মোমো নয়, বরং এটি মানুষের চোখ। তবে এটা দেখার সাথে সাথেই নার্সিসার অদ্ভুত লাগতে শুরু করে এবং সে ভয় পেতে থাকে। আর তখনই তিনি সেই সামনে সিস্টারটির দিকে দেখেন। তবে তিনি দেখেন যে সেই সিস্টারটির চোখ নাই এবং তাকে প্রচণ্ড ভয়ঙ্কর দেখাচ্ছে। তবে এমন অবস্থায় সেই সিস্টারটিকে দেখে নার্সিসা খুব ভয় পেয়ে যায় এবং সে জোরে চিৎকার করতে থাকে। তখন সে দৌড়ে একটা ঘরে চলে যায়, যেখানে কেউ তার গলা ও সারা শরীর চেপে ধরে হত্যা করার চেষ্টা করছিল, কারণ তার মুখ কাপড়ে ঢাকা ছিল এবং জামা কাপড়ও আঁটোসাঁটো হয়ে যাচ্ছিল। তবে এটি নার্সিসাকে খুব খারাপভাবে আঘাত করতে শুরু করে, যা দিয়ে নার্সিসার চোখ খুলে যায়। এটা দেখে সে স্বস্তির নিঃশ্বাস ফেলে যে এটা শুধু তার একটি খারাপ স্বপ্ন ছিল। কিন্তু এখন যখন সে চোখ খুলল, সে দেখল সেই চিহ্ন এখন বড় হয়ে গেছে, যা সে প্রথম থেকেই দেখেছিল।
তবে চিহ্নে সেই মৃত ব্যক্তির এখন 2টি হাত এবং একটি পা রয়েছে। এখন কেবল একটি পা তৈরি করা বাকি ছিল, যা দিয়ে এই ছবিটি সম্পূর্ণ হবে। তবে যাই হোক, এটাকে আবার উপেক্ষা করে নার্সিসা আসে বাচ্চাদের পড়াতে, যেখানে আবার শিশুরা নিজেদের মধ্যে ভয় পেয়ে কথা বলতে শুরু করে। তবে রোজা হঠাৎই খুব ভয় পেয়ে যায় এবং সে সঙ্গে সঙ্গে উঠে সেখান থেকে পালিয়ে যায়। তবে তারপর নার্সিসা দেখে যে এখন ব্ল্যাকবোর্ডে রোজার নাম লেখা আছে, কিন্তু সে এখান থেকে সরাসরি রোজার কাছে ছুটে চলে যায় যাতে সে তাকে সামলাতে পারে। তবে নার্সিসা তাকে বোঝানোর চেষ্টা করে যে চিন্তার কোনো দরকার নেই, আমি তোমার সাথে আছি। কাঁদতে কাঁদতে রোজা তাকে বলে যে সে একটি মেয়ের আত্মা সব জায়গাতে দেখতে পায়। তবে এসব শুনে নার্সিসা এখন কি করবে তা সে বুঝতে পারছিল না। তারপর রোজার হাত ধরে এবং ছবির শেষ পার্টি তৈরি করে ছবিটিকে সম্পূর্ণ করে, যাতে সে তাকে আগের সিস্টারের মতোই বলতে পারে যে এখানে কোনো আত্মা নেই। কিন্তু হঠাৎ রোজা আবার ভয় পেয়ে যায়। সে নার্সিসাকে বলে যে তোমার পিছনে কেউ আছে, কিন্তু এখন সে শিশুর আত্মা নয়, বরং একটি ভয়ঙ্কর মহিলাকে দেখতে পাচ্ছিল। তবে যখন নার্সিসা তার পিছনে তাকায় সেখানে কেউই থাকে না। কিন্তু এখন যখন সে আবার ফিরে রোজার দিকে তাকায়, রোজা অদৃশ্য হয়ে যায়। নার্সিসা খুব ভয় পেয়ে যায়। সে এবং রোজার যমজ বোন তাকে সব জায়গায় খুঁজতে থাকে, কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে এখন প্রচণ্ড ভয়ে নার্সিসা হেড নানকে বলে যে রোজা অদৃশ্য হয়ে গেছে। তবে সেই হেড নানটি নার্সিসাকে গালাগালি করতে থাকে। সে তার উপর খুব রেগে যায়। সে নার্সিসাকে বলে সে যেন এই চার্চটি ছেড়ে চলে যায়। তবে এখানে কি ঘটছিল তা নার্সিসা জানত না। তবে নার্সিসা রোজাকে খুঁজতে খুঁজতে একটি ছোট্ট ঘরে এসে হাজির হয়, কিন্তু সে এখান থেকে আর বাইরে যেতে পারছে না, কারণ দরজা বন্ধ করে কেউ তাকে আটকে রেখেছে। তারপর সে তার সামনে কিছু একটা দেখতে পায়, আর পেছন থেকে অনেকগুলি হাত এসে নার্সিসাকে ধরে ফেলে। তারা তাকে ভয় দেখিয়ে হত্যা করার চেষ্টা করে। নার্সিসা প্রভু যিশুর নাম নিয়ে এখন সেখান থেকে পালিয়ে যায়। তখন সে তার সামনে হঠাৎই রোজার লাশ দেখতে পায়, যা দেখে তিনি প্রচণ্ড শোকের মধ্যে চলে যান। তারপর সবাই রোজাকে কবর দেওয়ার জন্য প্রস্তুত করছিল। তবে এই সমস্ত দেখে নার্সিসা খুবই কাঁদছিল, যার জন্য সে নিজেকে প্রচণ্ড দোষী বলে মনে করছিল, আর সে কারণেই সে এই চার্চটি ছেড়ে চলে যেতে থাকে। আর এখন সে সূর্য দেখার সাথে সাথে সূর্যগ্রহণ শুরু হয়, ঠিক যেমনটা হয়েছিল তার শৈশবে। ঠিক সেভাবেই আবারও অন্ধকার ছড়িয়ে এসেছে এখানে, কিন্তু কিছুক্ষণ পর গ্রহণ সরে যেতে থাকে আর একটি উজ্জ্বল আলো চারিদিকে ছড়িয়ে পড়ে। কিন্তু তবুও হাঁটু গেড়ে বসে সূর্যের দিকেই এক দৃষ্টিতে তাকিয়েছিল নার্সিসা। সে 1 মিনিটের জন্য চোখ সরিয়ে নেয়নি, আর এতেই নার্সিসার দৃষ্টিশক্তি চলে যায়, অর্থাৎ সে অন্ধ হয়ে যায়। তবে চোখ না থাকা সত্ত্বেও তিনি এখানে যা কিছু অতীতে ঘটেছিল তা সবই দেখতে পাচ্ছিল। তবে এই সময়টি ছিল যখন যুদ্ধ শুরু হয়েছিল। নার্সিসা দেখেন যে যুদ্ধের সময় কিছু ডাকাত এই গির্জায় প্রবেশ করেছিল। একজন ডাকাত সিস্টার শোকরোর সাথে অনেক খারাপ কাজ করছে। এটা দেখে নার্সিসার এতটাই খারাপ লাগলো যে সে চিৎকার করতে শুরু করে। চিৎকার শুনে বর্তমান সময়ে সবাই তার কাছে ছুটে আসে এবং তারা জানতে পারে যে নার্সিসার চোখ সম্পূর্ণভাবে খারাপ হয়ে গেছে। এজন্য তারা তাকে নিয়ে আসে এবং তার ঘরে রাখে। এরপরে নার্সিসা আবার নিজের হাতে সিস্টার শোকরোর ছবিটি তুলে নেন, আর আবারও সে অতীতের সময়ে ফিরে যায়। সে দেখতে থাকে যে তারপর কি হয়েছিল। তবে সেই ডাকাতটি সিস্টার শোকরোর সাথে অনেক খারাপ কাজ করছিল। সেই ঘটনার পর নার্সিসা দেখতে পায় সিস্টার শোকরোর একটি কন্যা সন্তান জন্ম নেয়, কিন্তু এই চার্চের সম্মান যাতে নষ্ট না হয় সেই কারণেই মাদার সুপিরিয়ার এবং হেড নান শোকরোর মেয়েকে গির্জার বাইরে বেরোতে দিত না। তবে এই সমস্ত কিছুই নার্সিসা তার স্মৃতিতে দেখছিল, আর তখনই শোকরোর আত্মা বর্তমান সময়ে তার সামনে চলে আসে। তবে এতক্ষণে নার্সিসাও সেটা জেনে গেছে যে অতীতে শোকরোর সাথে কতটা অবিচার করা হয়েছিল। তাই সে করুণার সাথে সিস্টার শোকরোর হাত ধরে। তবে ওর হাত ধরার সাথে সাথেই নার্সিসা অতীতে শোকরোর সাথে চলে আসে, যেখানে সে দেখে যে শোকরোর মেয়ে বড় হয়ে গেছে।
এখন একদিন সেই মেয়েটির খুব জ্বর ছিল, কিন্তু মাদার সুপিরিয়র এবং হেড নান এবং অন্য একজন সিস্টার তাকে ডাক্তারের কাছে নিয়ে যায় না। তারা মনে করে যে যদি সে গির্জা থেকে বেরিয়ে যায় তাহলে সবাই জানতে পারবে যে এই মেয়েটি সিস্টার সোকোরোর এবং সেই ডাকাতের, তাহলে এই চার্চের অনেক বদনাম হয়ে যাবে। তাই তারা সোকোরোকে একটি ঘরে বন্ধ করে রেখেছে এবং তার মেয়ের জ্বর সারানোর চেষ্টা করছেন। তারা ঠান্ডা জল দিয়ে একটি বাথটাব তৈরি করেছেন এবং এতে সেই মেয়েটিকে ফেলে দেয়, কিন্তু জল প্রচণ্ড ঠান্ডা ছিল। তাই সেই মেয়েটি সেই জল থেকে বেরোনোর জন্য হাত পা নাড়াচাড়া করতে থাকে, কিন্তু এর মধ্যেই মেয়েটির মাথায় প্রচণ্ড আঘাত লাগে এবং তার মাথা থেকে রক্ত বের হতে থাকে। সে সেখানেই মারা যায়। তবে যখন সোকোরো তার মেয়ের মৃত্যুর খবর জানতে পেরেছিলেন, সে এই দুঃখ সহ্য করতে পারেননি এবং নিজের জীবন কেড়ে নেন। আর এখন নার্সিসার খুব খারাপ লাগছিল অতীতে এসব দেখে। তবে সে এখন একটি ঘর খুলে দেয় যেখানে তারা, অর্থাৎ সেই 3 জন সিস্টার মিলে সোকোরোকে তালাবদ্ধ করে রেখেছিল, যেই ঘরটি সবসময় বন্ধই থাকতো, সেখানে কাউকে যেতে দেওয়া হতো না। আর এখন ঘর খোলার সাথে সাথেই দুটি টাইম লাইন এখানে একসাথে চলতে শুরু করে, অর্থাৎ একটি অতীতের এবং একটি বর্তমানের, যা উভয়ভাবেই একে অপরের সাথে যুক্ত ছিল। তবে ঘরটি খোলার সাথে সাথেই অতীতে সোকোরোর লাশ যেখানে ঝুলছিল সেখানে তার চোখ খুলে যায় এবং সে ভয়ঙ্করভাবে হাসতে শুরু করে। তবে এখন তার শরীর অতীতে ঘুরে বেড়াতে শুরু করেছে। তবে অতীতে সোকোরো একটি অদ্ভুত উপায়ে হেড নানের মুখ ভেঙে দেয় এবং তাকে হত্যা করে। এখন হেড নান এখানে মারা যায় আর সে বর্তমান সময়েও মারা গেল। তারপর অতীতে সোকোরো মাদার সুপিরিয়রের কাছে গিয়েছিলেন। সে তার মুখ চেপে ধরে এবং বাথটাবে ডুবিয়ে মারে। আর একইভাবে মাদার সুপিরিয়রও অতীতে মারা যাওয়ার সাথে সাথে বর্তমানেও মারা যান। এখন এইভাবে সোকোরো তাদের 3 জনকে হত্যা করেছিল এবং তার মেয়ের জন্য প্রতিশোধ নিয়েছিল। আর নার্সিসার ঘরে বারবার যেই চেয়ারটি পড়ে যাচ্ছিল, আসলে সিস্টার সোকোরো তাকে এই সমস্ত ঘটনাগুলিকে দেখানোর চেষ্টা করছিল, যেখানে রোজা তার মেয়ের আত্মা দেখেছিল। তবে এখন সেই স্কুলে সম্পূর্ণরূপে শান্তি বিরাজ করছে, অর্থাৎ সবকিছুই স্বাভাবিক ছিল, একেবারে ঠিকঠাক। এই স্কুল সব দিক থেকে নিরাপদ ছিল, কারণ প্রতিশোধ শেষ হওয়ার সাথে সাথে কেউ সেই চিহ্ন আর দেখেনি এবং সোকোরো ও তার মেয়ের আত্মাও দেখেনি। তবে এখন এই ঘটনাটি হওয়া 40 বছর হয়ে গেছে, অর্থাৎ এখন 1991 সাল, যেখানে এই চার্চটি আরও একটি বড় স্কুলে পরিণত হয়ে গেছে। আর এখানে পড়াশোনা করার জন্য নতুন ছাত্ররা এসে উপস্থিত হয়েছে, যা এখন সিস্টার নার্সিসা দ্বারা পরিচালিত হচ্ছিল, যেখানে সে বেশ বৃদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু তারপরেও তিনি বাচ্চাদের পড়াতেন। আর এইভাবেই এই গল্পটি শেষ হয়ে যায়। তবে ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে এগোতে সাহায্য করুন। ধন্যবাদ।